প্রথম কোশ্চেনটা বলছে, কোশ্চেন নাম্বার 9, ইন এ জু দেয়ার আর সাম র্যাবিটস অ্যান্ড পিজিয়ন, ইফ হেডস আর কাউন্টেড দেয়ার আর 200, ইফ লেগস আর কাউন্টেড দেয়ার আর 580, ফাইন্ড দ্য নাম্বার অফ র্যাবিট। দেখো যতগুলো হেড ততটা অ্যানিমেল রয়েছে র্যাবিট আর পিজিয়ন মিলিয়ে, তো আমি ধরলাম র্যাবিট এক্স, তাহলে পিজিয়ন কত হবে 200 মাইনাস এক্স। এবার নাম্বার অফ লেগ বলেছে 580, র্যাবিটের কটা লেগ থাকে 4টে, তাহলে একটা র্যাবিটের যদি 4টে লেগ থাকে এক্স নাম্বার অফ র্যাবিটের কটা লেগ থাকবে 4x, প্লাস একটা পিজিয়ানের 2টো লেগ থাকে, তো 2x 200 মাইনাস এক্স নাম্বার অফ পিজিয়ানের কটা লেগ থাকবে 2 ইন্টু 200 মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল লেগ কত 580, তাহলে 4x প্লাস 200 মাইনাস 2x ইজ ইকুয়াল টু 580, তাহলে 4x মাইনাস 2x হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 580, তো 2x ইকুয়াল টু কত 180, তাহলে x ইকুয়াল টু 90, অর্থাৎ র্যাবিট হচ্ছে 90 আর পিজিয়ান কত 200 মাইনাস 90 110। বুঝতে পারলে? আচ্ছা এটাকে অ্যালিগেশন দিয়ে কিভাবে করবে, অ্যালিগেশন দিয়ে কিভাবে করবে? অ্যালিগেশন দিয়ে তো ঠিক ভাব মানে ধরতে পারলাম না কি করে করব। অ্যালিগেশন দিয়ে আমি বলে দিচ্ছি, দেখো অ্যালিগেশন দিয়ে বলে দিচ্ছি, খুব সহজ। এখানে ভ্যারি করছে কি নাম্বার অফ লেগ, যেটা যেটা ভ্যারি করবে সেটা দিয়ে অ্যালিগেশন হবে। হেড তো সবার এক, নাম্বার অফ লেগটা ভ্যারি করছে, তো এদিকে র্যাবিট রাখছি, এদিকে পিজিয়ান রাখছি। র্যাবিটের 4টে পা, পিজিয়ানের 2টো পা। আচ্ছা অন অ্যান এভারেজ কটা পা আছে বলতো? 580টা পা, কজনের 200 জনের, তাহলে অন অ্যান এভারেজ কটা পা আছে? যদি আমরা 2 দিয়ে কাটি 10, 2 দিয়ে কাটি 29, তাহলে 2.9, অন অ্যান এভারেজ 2.9 তাহলে। এবার আমরা মাইনাস করবো, তাহলে এখানে কত 1.1, আর এখানে যদি মাইনাস করি 0.9, তাহলে পয়েন্ট কেটে গেল 9:11। ঠিক আছে, তো 9:11টা হচ্ছে এদের টোটাল নাম্বারের রেশিওটা। টোটাল কত 20, তাহলে 20 ইউনিট ইজ ইকুয়াল টু 200, একের ভ্যালু 10, তাহলে র্যাবিট পিজিয়ান কটা 110, র্যাবিট কটা 90। ঠিক আছে, লিখে নাও। হ্যাঁ বলো বলো, বুঝতে পারলে সবাই অ্যালিগেশন মেথডটা? হ্যাঁ স্যার। তাহলে মনে রাখবে যেটা ভ্যারি করবে সেটা দিয়ে আমরা অ্যালিগেশন করব। তাহলে এখানে অ্যালিগেশনের ইনপুটে কি ছিল? ইনপুটের নাম্বার অফ লেগ। আউটপুটে আমরা কি পেলাম? আউটপুটে 9:11 যেটা, সেটা হচ্ছে নাম্বারের রেশিও পেলাম। তো টোটাল 20 ইউনিট সমান সমান 200, একের ভ্যালু 10, তো 9 ইউনিট 90, 11 ইউনিট 120। বলো পরের কোশ্চেনটা কত অ্যান্সার এলো? এখানে বলছে যে এ ট্রেডার পারচেস রুপিস 150 কেজি রাইস at the rate of rupees 7 per kg. A trader purchased 150 kg of rice at the rate of rupees 7 per kg. She sold 50 kg at a profit of 10%. At what rate he should sell the remaining in order to gain 20% overall? দেখো এখানে 150 কেজি রাইস সে কিনেছে at the rate of rupees 7 per kg। ও 50 কেজি বিক্রি করেছে 10% প্রফিটে, তাহলে এদিকে পার্ট ওয়ান কত না 50 কেজি, 50 কেজি সে বিক্রি করেছে 10% প্রফিট। এদিকে পার্ট টু কত 100 কেজি, পার্ট 2 হচ্ছে 100 কেজি। পার্ট 2 কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে তার ওভারঅল গেন হবে 20%। আচ্ছা পার্ট 2 এর প্রফিটটা আমি ধরলাম হচ্ছে এক্স, তাহলে কার একটা মাইক অন আছে, আওয়াজ আসছে, সাগরের মনে হয় নাকি? মিউট করে নাও, আওয়াজ আসছে। দেখো তাহলে এখানে 20 মাইনাস 10 মানে 10, আর এখানে এক্স মাইনাস 20, তাই না? কারণ 20টা যদি 10-এর থেকে বড় হয় তাহলে 20টা এক্স এর থেকে ছোট হবে, এক্স মাইনাস 20:10। তাহলে দেখো ইনপুটে আমরা কি দিলাম? ইনপুটে আমরা প্রফিট পার্সেন্টেজ দিলাম।
তাহলে ইনপুটে প্রফিট পার্সেন্টেজ দিয়ে যদি আমরা অ্যালিগেশন করি, আউটপুটে কিসের রেশিও পাবো? আউটপুটে আমরা কোয়ান্টিটির রেশিও পাবো। কিসের রেশিও পাবো? আউটপুটে কোয়ান্টিটি। তাহলে আউটপুটে যদি আমরা কোয়ান্টিটি রেশিও পাই, তাহলে এই কোয়ান্টিটি রেশিওটা এক্স মাইনাস 20/10, এই রেশিওটা কি না 50/100। কারণ আমাদের কোয়ান্টিটি রেশিওটা কি, এদিকে 50 কেজি হলে এদিকে 100 কেজি, এটাকে 2/1, তাহলে 20 দিয়ে গুণ করলাম, তাহলে 2x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 10। তাহলে 2x ইকুয়াল টু 50, x ইকুয়াল টু 25। অর্থাৎ রিমেনিং যে কোয়ান্টিটিটা ওটা বিক্রি করতে হবে 25% প্রফিটে, তবে গিয়ে ওভারঅল 20% প্রফিট হবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 25% প্রফিট। ঠিক আছে, বুঝতে পারলে? স্যার আরেকবার বলবেন? এখানে দুটো পার্টে ভাগ করা হচ্ছে। পার্ট 1-এ 50 কেজি, যেটা সে 10% প্রফিটে বিক্রি করেছে, দেখো আমি লিখেছি 50 কেজিটা 10% প্রফিটে। আর পার্ট 2-তে 100 কেজি, এখানকার প্রফিট কত আমরা জানি না, আমরা ধরে নিলাম এখানকার প্রফিট হচ্ছে এক্স। আমরা ধরে নিলাম যে এখানকার প্রফিট হচ্ছে এক্স। ঠিক আছে, এখানকার প্রফিট ধরলাম আমরা এক্স। তাহলে ওভারঅল প্রফিট কত? 20%। ওভারঅল প্রফিট কত না 20%। ঠিক আছে, তাহলে ওভারঅল প্রফিট যদি 20% হয়, মাঝখানে লিখলাম 20%। এবার অ্যালিগেশন করলাম, তাহলে 20 আর 10-এর ডিফারেন্স এখানে 10, আর এখানে x মাইনাস 20 হবে। কেন? কারণ 20টা যেহেতু 10-এর থেকে বড়, তাহলে x এর থেকে ছোট হবে, তাহলে x মাইনাস 2। তাহলে এই যে রেশিওটা আমরা পেলাম, এটা কোয়ান্টিটির রেশিও। কারণ ইনপুটে আমরা যদি প্রফিট পার্সেন্টেজ দিয়ে অ্যালিগেশন করি, আউটপুটে আমরা কিসের রেশিও পাবো? আউটপুটে আমরা কোয়ান্টিটির রেশিও পাবো। ইনপুটে আমরা যদি প্রফিট পার্সেন্টেজ দিয়ে অ্যালিগেশন করি, আউটপুটে আমরা কিসের রেশিও পাবো না কোয়ান্টিটির রেশিও পাবো। তাহলে কোয়ান্টিটি রেশিওটা কত? x মাইনাস 20/10, দ্যাট ইজ ইকুয়াল টু 50/100। কারণ এদিকে 50 বা এদিকে 100, এটা কাটাকুটি করলে x ইকুয়াল টু 25। তাহলে অ্যান্সার রিমেনিং কোয়ান্টিটিকে 25% প্রফিটে বিক্রি করতে হবে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। লিখে নাও। বলো প্রথমটা কত অ্যান্সার হবে? বলছে দ্য রেশিও অফ জিঙ্ক অ্যান্ড কপার ইন অ্যান অ্যালয় ইজ 1:2. The ratio of the same in another alloy is 2:3. What is the ratio in what ratio these two alloys should be mixed so that the ratio of zinc and copper in the new mixture will be 5:8? বলেছে দুই প্রকার অ্যালয়কে কি রেশিওতে মেশালে মিশ্র যে অ্যালয়টা সেখানে জিঙ্ক এবং কপারের যে রেশিওটা সেটা 5:8 হবে। So 25:24. দেখো এখানে ব্যাপারটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি, যারা পারোনি দেখে নাও, ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি আমি। এখানে দুটো অ্যালয় রয়েছে, দু প্রকার অ্যালয় রয়েছে। প্রথম প্রকার অ্যালয়েতে জিঙ্ক ইস টু কপার হচ্ছে 1:2। দ্বিতীয় প্রকার অ্যালয়েতে জিঙ্ক ইস টু কপার 2:3। জিঙ্ক ইস টু কপার 2:3। এই দুই প্রকার অ্যালয় কি রেশিওতে মেশালে মিক্স যে অ্যালয়টা হবে, যে মিক্স অ্যালয়টা হবে সেখানে জিঙ্ক ইস টু কপার 5:8। এই দুই প্রকার অ্যালয় কি রেশিওতে মেশালে মিক্স অ্যালয়তে জিঙ্ক ইস টু কপার যেটা ওটা কি হবে না 5:8 হবে। In what ratio these two types of alloy should be mixed so that the ratio of milk and water in the new mixture will be, sorry, zinc and copper in the new alloy will be 5:8. এটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা কিভাবে করব দেখো, আমরা যে কোনো একটার প্রপোর্শনাল পার্ট নিয়ে করব। হয় আমরা জিঙ্কের নেব অথবা আমরা কপারের নেব, যে কোনো একটার প্রপোর্শনাল পার্ট নিয়ে আমরা কাজ করব, হয় জিঙ্ক অথবা কপার, এনি ওয়ান, হোয়াট এভার ইউ উইশ। বলো কার প্রপোর্শনাল পার্ট নিয়ে কাজ করতে চাও, জিঙ্কের না কপারের?
কার প্রপোর্শনাল পার্ট? জিঙ্ক স্যার। ওকে, তাহলে প্রথম অ্যালয়তে জিঙ্কের প্রপোর্শনাল পার্ট কি? আমি জিঙ্ক নিয়ে কাজ করছি, 1/3, তাই না? কারণ 3 ভাগের মধ্যে 1 ভাগ জিঙ্ক আছে। 3 ভাগের মধ্যে জিঙ্ক কত আছে? 1 ভাগ জিঙ্ক আছে। তাহলে প্রথম প্রকার অ্যালয়তে জিঙ্কের প্রপোর্শনাল পার্ট কত? প্রথম প্রকার অ্যালয়তে জিঙ্কের প্রপোর্শনাল পার্ট কত হবে? 1/3 হবে না? কারণ 3 ভাগের মধ্যে 1 ভাগ তো। Yes. দ্বিতীয় প্রকার অ্যালয়তে জিঙ্কের প্রপোর্শনাল পার্ট কত? 2/5, কারণ 3 আর 2 5, 5 ভাগের মধ্যে 2 ভাগ জিঙ্ক। তাহলে আমাদের 3 নম্বর যে অ্যালয় আছে, যেটা মিক্সড অ্যালয়, সেখানে জিঙ্কের প্রপোর্শনাল পার্ট কত? 5/13, 5 ডিভাইডেড বাই 8:5। ঠিক আছে, এবার আমরা কি করব? এই দুটোর মধ্যে ডিফারেন্স করবো। বলো 1/3 বড় না 5/13 বড়? ডেফিনেটলি 5/13 বড়, কারণ ক্রস মাল্টিপ্লিকেশন করো, 1/3 আর 5/13 মধ্যে কে বড় কি করে বুঝবে? 13 1 13 আর 3 5 15, যেদিকে বড় সেটা বড়। তাহলে আমরা এখানে 5/13 মাইনাস 1/3, আর এখানে আমরা কি করব? এখানে আমরা করব 2/5 মাইনাস 5/13, কারণ 5/13 যদি এর থেকে বড় হয় এর থেকে ছোট হবে। তাহলে এখানে কত হচ্ছে? 5 13 65, তাহলে এখানে 13 দুগুণে 26 আর 5 5 25, আর এখানে 3 13 কত? 39, 3 3 5 15 মাইনাস 13, তাহলে 1/65 এখানে কত? 2/39। 13 দিয়ে কাটলে 5, 13 দিয়ে কাটলে 3, তাহলে আমাদের কি হচ্ছে? কোনাকুনি গুণ করলে 3 1 3, 5 দুগুণে 10, অর্থাৎ এই দুই প্রকার অ্যালয় 3:10 রেশিওতে মেশাতে হবে। These two types of alloy should be mixed in the ratio of 3:10. ঠিক আছে, লিখে নাও। These two types of alloy should be mixed in the ratio of 3:10. ঠিক আছে, লিখে নাও। এবার ধরো তোমাকে বললো প্রথম প্রকারের যদি 30 কেজি হয়, দ্বিতীয় প্রকারের কত কেজি? তাহলে 3 এর ভ্যালু 30 হলে 1 এর ভ্যালু 10, তো 10 এর ভ্যালু 100। এভাবে আমরা করতে পারি। বলছে one type of mixture contains 25% milk and other contains 30% milk. তো বলছে 6 parts of the first mixture is mixed with 4 parts of the second mixture. Find the percentage of milk in the new mixture. New mixture এ মিল্কের পার্সেন্টেজ কত? এটা আমাদের বার করতে হচ্ছে। Find the percentage of milk in the new mixture. New mixture এ মিল্কের পার্সেন্টেজ কত? That we have to find out. তো দেখো এখানে দুই প্রকার মিল্ক রয়েছে, এটা মিল্ক 1, এটা হচ্ছে মিল্ক 2। মিল্ক 1 এর মিল্ক কত রয়েছে? 25%, and মিল্ক 2 তে মিল্ক কত রয়েছে? 30%। এবার 6 part of the first mixture is mixed with 4 parts of the second. তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2। রেশিওটা হচ্ছে 3:2। ঠিক আছে, রেশিওটা আমাদের হচ্ছে 3:2। আমাদের বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ মিল্ক ইন দ্য নিউ মিক্সচার। নিউ মিক্সচারে ধরলাম মিল্কের পার্সেন্টেজ কত আছে? X%। তো যদি আমরা মাইনাস করি, এখানে কি হবে? 25 মাইনাস এক্স। এক্স এর ভ্যালু কি হবে? 25 এর থেকে বড় হবে, 30 এর থেকে ছোট হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এক্স মাইনাস 25। আর এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো 30 মাইনাস এক্স। কেন বলতো? কারণ এক্স এর ভ্যালুটা 25 এর থেকে বড়, ছোটর থেকে বড় হয়, বড়র থেকে ছোট হয়। তো এক্স এর ভ্যালুটা আমাদের কি হবে না 25 এর থেকে বড় হবে, কিন্তু 30 এর থেকে ছোট হবে। 30 এর থেকে যেহেতু ছোট, এই জন্য আমরা 30 মাইনাস এক্স লিখলাম, আর 25 এর থেকে বড় বলে এক্স মাইনাস 25 লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের রেশিওটা কি দাঁড়ালো? 30 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 25 ইকুয়াল টু 3/2 ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? না 3/2। গট ইট? তাহলে এবার তুমি এটাকে সলভ করো। এখানে 30 দুগুণে 60 মাইনাস 2x ইকুয়াল টু 3x মাইনাস 75। তো 3x প্লাস 2x মানে কি? 5x। 5x এদিকে গেলে 5x, আর এদিকে 75 আর 30 135।
5x ইকুয়াল টু 135, তাহলে x ইকুয়াল টু কত? 27। তাহলে 5 27 135, x ইকুয়াল টু হলো 27। তাহলে x এর ভ্যালু 27 মানে ফাইনাল মিক্সচারে বা নিউ মিক্সচারে মিল্কের পার্সেন্টেজ কত? 27%। নিউ মিক্সচারে মিল্কের পার্সেন্টেজ হচ্ছে 27%। লিখে নাও, দ্য পার্সেন্টেজ অফ মিল্ক ইন দ্য নিউ মিক্সচার ইজ 27%।